এই যে ন্যায্য মূল্য নিশ্চিত করবো এই কথাটা বলাটা খুব সুন্দর, কৃষি কার্ড দেবো এটা নিয়ে ফুটানি করা খুব সুন্দর, মানে খুব চটকদার মনে হয়, কিন্তু কৃষক যখন জেনুইন সমস্যায় পড়েছে তখন কিন্তু এই কৃষি কার্ড কোনো ধরনের সহযোগিতা বা কোনো ধরনের কাজে কৃষকের আসছে না। আপনি তলিয়ে যাচ্ছে ধান, তারা শুকাতে পারছে না, কৃষক ঋণে জর্জরিত হচ্ছে, কিন্তু আপনি এদিকে কৃষি কার্ড নিয়ে টিকটকার কৃষককে কৃষি কার্ড দিচ্ছেন। এটার কোনো মানে আছে? রাজনীতির মধ্যে যে সকল কথাবার্তা সচরাচর হইচই তৈরি করে তার মধ্যে কৃষক আর কৃষির সমস্যা, এটা তেমন একটা কারেন্সি নাই, টিআরপি নাই। তো সেরকম একটা জিনিস নিয়ে তারা আলোচনা আয়োজন করেছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। কিন্তু পাশাপাশি এটাও আহ্বান জানাবো যে শুধু আলোচনায় যেন আমরা সীমাবদ্ধ না থাকি, কারণ আমরা একটা রাজনৈতিক দল হিসেবে কৃষি ও কৃষককে বাঁচানোর জন্য আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের সংগঠনকে সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। স্থানীয় পর্যায়ে বিশেষত যে হাওর অঞ্চলের কথা আমাদের আলোচকরা বলেছেন, এই হাওর অঞ্চলে ওখানে আমাদের সংগঠন আছে এবং সরকার যেহেতু কৃষকের পাশে তো দাঁড়াতে পারছেই না, বরং কৃষকের সমস্যা আরও বাড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কৃষকের পাশে দাঁড়াতে হবে যথাসাধ্য, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। যেমন এই মুহূর্তে শ্রমিকের একটা ঘাটতি আছে, কৃষক শ্রমিক পাচ্ছে না ধান কাটার জন্য, ফসল তলিয়ে গেছে, ধান শুকাতে পারছে না। এই যে সমস্যাগুলো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই শর্ট টার্ম কাজগুলো আমাদেরকে কৃষকের সাথে সাথে করতে হবে, তাহলেই আমাদের এই আলোচনাটা সার্থক হবে। এই যে এখনকার যে সমস্যাটা, আমি যেহেতু এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না, আজকে একজন বিশেষজ্ঞ আলোচক ছিলেন, থাকার কথা ছিল, উনি কি আসছেন? উনি পথে আছেন, ওনার কথাটাই শুনতে চাইব। আমরা যতটুকু রাজনীতি সচেতন মানুষ হিসেবে যতটুকু বুঝলাম, বা প্রতি বছরই এই সমস্যাগুলো ঘুরে ফিরে আসে, তো এবার সমস্যাটার সংকটটা ঘনীভূত হয়েছে দুটো কারণে। একটার পেছনে সরকার দায়ী, দ্বিতীয়টা অবশ্যই প্রাকৃতিক। কিন্তু প্রাকৃতিক ঘটনার পরের যে পদক্ষেপগুলো, সেগুলোর করতে না পারার জন্য আসলে সরকার দায়ী। সেটা কি আমি একটু এই সামান্য কতটুকু বলেই আমি শেষ করব। এক নম্বর হচ্ছে, আপনারা দেখবেন যে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তারা বলেছেন যে কৃষকের ন্যায্য মূল্য দেবেন, ফসলের ন্যায্য মূল্য তারা নিশ্চিত করবেন। কিন্তু যদি কিন্তু তারা আসলে আগের বছরের রেটে এবারও ধান কেনার, তার সরকার যে ধান কেনে সেই ধান কেনার রেটটা আগের বছরের সাথে মিলিয়ে করেছে মনে 1440 টাকা বা 1450 টাকার মতো। যদিও বাস্তবে কৃষকরা পাচ্ছে আসলে 500-600 টাকা পাচ্ছিল, এখন এই ধান ডুবে যাওয়ার কারণে 300-400 টাকার বেশি মনে পাচ্ছে না। অর্থাৎ ন্যায্য মূল্য হতো যদি আপনি, এই যে এবার ডিজেলের দাম বাড়লো, সেচের দাম বাড়ছে, শ্রমিক এখন সারাদিনে শ্রমিককে 1000-1200 থেকে 1500 টাকা দিতে হচ্ছে। ডিজেলের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, সেচের দাম বেড়েছে, আপনার শ্রমিকের মূল্য বেড়েছে, কিন্তু আপনি ন্যায্য মূল্যের নামে আগের মূল্যটা দেওয়ার কারণে কৃষক কিন্তু উৎপাদন খরচটাই উঠাতে পারছে না। অন টপ অফ দ্যাট, এই এখনকার অতিবৃষ্টির কারণে সরকার যে দাম ঠিক করেছে তার চেয়েও কম দামে, অনেক কম দামে আসলে বিক্রি হচ্ছে, মানে 300-400 টাকা, মানে কৃষক কোনো মতে ধানটা বিক্রি করে দিতে পারলেই একরকম রক্ষা পাচ্ছে, এরকম একটা জায়গায় চলে গেছে। ফলে তারা আর নিজেদের উৎপাদন খরচ উঠেছে কিনা এটা নিয়ে আর চিন্তা করার তাদের সময়ই নাই, তারা কোনো রকম এটা বিক্রি করে দিতে পারলেই বেঁচে যাচ্ছে, কারণ না হলে তাদের আরও ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়বে। ফলে এই যে ন্যায্য মূল্য নিশ্চিত করবো এই কথাটা বলাটা খুব সুন্দর, কৃষি কার্ড দেবো এটা নিয়ে ফুটানি করা খুব সুন্দর, মানে খুব চটকদার মনে হয়, কিন্তু কৃষক যখন জেনুইন সমস্যায় পড়েছে তখন কিন্তু এই কৃষি কার্ড কোনো ধরনের সহযোগিতা বা কোনো ধরনের কাজে কৃষকের আসছে না। আপনি তলিয়ে যাচ্ছে ধান, তারা শুকাতে পারছে না, কৃষক ঋণে জর্জরিত হচ্ছে, কিন্তু আপনি এদিকে কৃষি কার্ড নিয়ে টিকটকার কৃষককে কৃষি কার্ড দিচ্ছেন। এটার কোনো মানে আছে? এর কোনো কাজে আসছে? কোনো হেল্প করতে পারছে কৃষককে? কোনো হেল্প করতে পারছে না। দ্বিতীয় যে সমস্যাটা হলো, এবার অতিবৃষ্টির কারণে এই সিজনে অতিবৃষ্টি হবে, এটা মোটামুটি বাংলাদেশের প্রতি বছরই হয়, কিন্তু সরকারের কোনো আগাম এই ক্ষেত্রে কোনো তারা ব্যবস্থা নেয় নাই যে এখান থেকে আমি কিভাবে কৃষককে উদ্ধার করবো বা রক্ষা করব। এবং এর পরবর্তীতে সরকার যেহেতু ধান কেনে, সরকার আসলে ধান কম কেনে, সরকার চাল কেনে বেশি, কিন্তু চাল কিনলে এটাতে কিন্তু কৃষকের কোনো লাভ হয় না। সরকার চাল কেনে ওই মিলারদের কাছ থেকে, ফরিয়াদের কাছ থেকে, এবং এই সমস্ত গোডাউন মিলারের যারা মালিক তারা কারা হয় আমরা জানি, তারা সবই যখন যে সরকার থাকে তাদের লোকজন হয়। ফলে এই যে ধান ডুবে গেল, এই ধান ডুবে যাওয়ার কারণে এখন কৃষকের তো শ্রমিক নাই, কৃষকের হারভেস্টর নাই, ওই যে একটা মেশিন সেটা নাই, তারপর আবার ধান শুকানোর মেশিন, এগুলো কিছু নাই। এগুলো আছে সব যাদের টাকা পয়সা আছে তাদের আছে, কিন্তু সরকারের উচিত ছিল যে হারভেস্টর, এখন এই যে ফসল কাটার সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাহলে আমি হারভেস্টর দিব কৃষককে, ওই একটা মেশিনের মতো, তারপরে আপনার ধান শুকানোর জন্য মেশিন দেবো, এগুলো সরকারের উচিত ছিল। সরকারের এত খাদ্য কর্মকর্তা আছে, এত কৃষি কর্মকর্তা আছে, উপজেলা অফিসাররা আছেন, তারা কি করছেন?
এগুলো ওই মধ্যস্বত্ব ভোগীদের হাতে তুলে দেওয়ার কারণে তারা আপনার কৃষকের কাছ থেকে এইটা থেকেও মুনাফা করার চেষ্টা করছে, ওয়ারেস কৃষক কিন্তু তার যেটা বেসিক যেটুকু পাওয়ার কথা সেটুকু পাচ্ছে না। তো এই সমস্যা থেকে আপনি উত্তরণ করবেন কিভাবে? আপনার কোনো পরিকল্পনা আছে? বড় মৌসুমটা হলো বাংলাদেশের যে চাল উৎপাদন হয় তার 60% আসে এখান থেকে, 60% আসে এই একটা মৌসুম থেকে। তার মধ্যে আবার 25 থেকে 30% দেয় আমাদের হাওড় অঞ্চলের যে 7-8টা জেলা সেখান থেকে। তাহলে এখানে যখন এবার ধান ডুবে গেল, তাহলে এটার একটা মারাত্মক প্রভাব পড়বে আমাদের এই সামনে। আপনারা দেখতে পাবেন, যেটা মাঝারের কথাও আসছে, যে একটা তো কৃষক তো আগামী সারা বছর কিভাবে চলবে, ঋণে জর্জরিত হবে তারা। কৃষকরা বলছেন যে আমরা ঋণে জর্জরিত হব, এটা হলো একদিক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে চাল বাজার থেকে আমরা কিনে খাই, ফুটানি করি, এটাও তো আমরা করতে পারবো না, এবং চাল আমদানি বাড়বে। চাল তো এমনি আমরা আমদানি করি, আরও আমদানি বাড়বে এবং দাম বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। আর মূল্যস্ফীতি বাড়ার মানে হচ্ছে নতুন নতুন আরও গরিব তৈরি হবে। ফলে এই যে চালের এই সংকট, হাওরের এই সংকট, ডুবে গেছে আমাদের হাওর অঞ্চল, এটা কিন্তু শুধু হাওরের সমস্যা না, আঞ্চলিক সমস্যা না, কৃষকের সমস্যা না, এটার একটা ধাক্কা এসে লাগবে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর উপরে, যারা এমনিতেই সরকারের ভুল নীতির কারণে, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতির একটা ঘানি ইতিমধ্যেই টানছে। এই চালের এই সংকটটা আবারও আরেকটা মূল্যস্ফীতি ডেকে আনবে, এবং আপনি দেখবেন যে যাকে বলে যে নিউ পুয়ার, আরও নতুন নতুন গরিব কিন্তু তৈরি হবে। মানে আপনার ওই উপরে ফিটফাট, বাইরে সদরঘাট একটা কথা, ভেতরে সদরঘাট একটা কথা আছে না, উপরে মনে হবে মধ্যবিত্ত, বাইরে মনে হবে মধ্যবিত্ত, খুব ঠাটবাট, ফ্ল্যাটে থাকি, রেস্টুরেন্টে খাই, কিন্তু আসলে তারা নতুন মানে যেটা গরিবী, এই গরিবীর ইয়ের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই সমস্যা থেকে আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, 4টা কাজ করা দরকার। এর মধ্যে কিছু আছে স্বল্পমেয়াদী এবং কিছু আছে দীর্ঘমেয়াদী। 1 নম্বর কাজ,